মঞ্চে কাজ করা আর টিভির সামনে ক্যামেরার সামনে কাজ করা অনেক পার্থক্য। আসসালামু আলাইকুম। দিগন্তের বার্তা 24.com এর আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সুধী, দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি সাবিহা এবং আমার সাথে আজকে উপস্থিত আছে আমন্ত্রিত অতিথি, মঞ্চ ও টেলিভিশন নাট্যশিল্পী নাজমা আলী নিপা। দর্শক, চলুন কথা না বাড়িয়ে পরিচিত হয়ে নিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আপনাকে আজকে দিগন্তের বার্তা 24.com এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনেক ভালো। আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী, তো শুরুটা কিভাবে হয়েছিল? আসলে শুরুটা একদম ছোটবেলা থেকে। আমার বাবার অফিসে, আমার বাবা বার্জারে চাকরি করতেন। ওনাদের বার্জার অফিসে বাৎসরিক একটা আয়োজন হতো, সেখানে নাটকের ব্যবস্থাপনা থাকতো। তো তখন আমি বাবার সাথে কোলে করে যেতাম প্রোগ্রামগুলো দেখতে, এবং সেই নাটক দেখা থেকেই নাটকের প্রতি, মঞ্চের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। তারপর শিশু একাডেমিতে ভর্তি হলাম, শিল্পকলা, নাচে ভর্তি হলাম, পরপর গানে ভর্তি হলাম, আবৃত্তিতে ভর্তি হলাম। এইভাবে সবগুলো শেষ করে 92-তে এসে আমি থিয়েটারের সাথে যুক্ত হলাম। তখন আমার 2 ভাই, বড় ভাই আমার সাথে একই সাথে আমরা যুক্ত হলাম। সেই থেকে আমার থিয়েটার জীবন চর্চা শুরু আর কি। এখনো পর্যন্ত চলছে। এখনো আমি মঞ্চকে ভালোবাসি। মঞ্চে দাঁড়াতে পারলে নিজেকে সার্থক মনে হয়। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি নাটকের পাশাপাশি আবৃত্তির সাথেও যুক্ত আছেন। তো দুটো একসাথে কিভাবে, বা শুরুটা কিভাবে আবৃত্তির সাথে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমার ভীষণ দুর্বলতার জায়গা আবৃত্তি। আমি ছোটবেলা থেকেই আবৃত্তি শিখেছি, শিল্পকলায় কোর্স করেছি। আমার একটা সংগঠনও ছিল। তো আবৃত্তিটা আসলে নিজে নিজে করা যায়। আবৃত্তিটার প্রেমে পড়া যায় নিজে নিজেই চর্চা করা যায়। আবার নিজে নিজে করে মাইক্রোফোনে কিংবা মোবাইলে করে নিজে নিজেও শোনা যায়। ব্যাপারটা সে কারণেই বেশি পছন্দের আমার, যেটা আমি নিজেই মানে নিয়ে থাকতে পারি আর কি, নিজেই শুনতে পারি, নিজেই আবৃত্তি করতে পারি। তো পাশাপাশি হয় কি যে এখন তো মোবাইলের সময় সেই সুযোগটা পাচ্ছি। তারপর আমি রিসেন্টলি দৃষ্টি চট্টগ্রামের সাথে যুক্ত হয়েছি আবৃত্তি শিল্পী হিসেবে, সেখানে কাজ করছি। পাশাপাশি করছি, এই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা তো মঞ্চের ক্ষেত্রটা কিভাবে শুরু হয়েছে সেটা জানতে পেরেছি, এবং টেলিভিশনের শুরুটা, যাত্রাটা কবে থেকে? চট্টগ্রাম টিভি শুরু হয়েছে কিন্তু বেশি দিন হয়নি, 90 দশক থেকে চট্টগ্রাম কেন্দ্র কাজ শুরু করেছে, এবং তখন থেকেই আমি টিভিতে ছোটোখাটো ভূমিকায় কাজ করেছি আর কি। তো সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আমার ধারাবাহিক নাটকগুলোতে বেশি কাজ করা হয়েছে, তারপর কিছু একক নাটকেও কাজ করা হয়েছে। পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলগুলো যেগুলো কাজ করে ব্যক্তিগতভাবে, আমাদের চট্টগ্রামে অনেকেই এই নাটক নিয়ে কাজ করছে, মিডিয়া নিয়ে কাজ করছে, তাদের সাথে কাজ করার চেষ্টা করি, ছোটোখাটো যেমনই হোক। তো ভালোই লাগে। তবে মঞ্চ এবং টিভি মানে এপিট ওপিট, মঞ্চে কাজ করা আর টিভির সামনে ক্যামেরার সামনে কাজ করা অনেক পার্থক্য। আচ্ছা, তো এবারে জানতে চাইবো, আপনি তো মঞ্চে অনেক বেশি কাজ করেছেন, তো সেক্ষেত্রে কোন সংগঠনের সাথে যুক্ত আছেন? আমি 92 থেকে কথক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত, এবং বেশ কিছু উল্লেখযোগ্য কাজ আমি করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটকের যে চন্দ্ররাজ চরিত্রটা, ওটা করেছি। তারপর এরকম অনেকগুলো নাটকই করেছি। আবার বিদেশি নাটকের অনুবাদে, লেখার গল্পের অনুবাদে কিছু নাটক করেছি। শিল্পকলার রেপার্টরি কাজ করেছি কিছু। তো এই আর কি চলছে। আচ্ছা আপু, এবারে জানতে চাইবো, আমাদের নতুন প্রজন্মরা মঞ্চ এবং টিভি অভিনেতা অভিনেত্রী হতে চাইলে কোন মাধ্যমে বা কিভাবে এটার সাথে যুক্ত হতে পারে? দেখেন, আমরা যখন থিয়েটারে যুক্ত হই তখন কিন্তু এত চ্যানেল ছিল না। তখন শুধু
একটা নির্দিষ্ট দলে অন্তর্ভুক্ত হওয়া এবং নিয়মিত চর্চা করে যাওয়া, এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের দলপ্রধান কিংবা ডিরেক্টর মনে করবেন যে অমুক জন মঞ্চে দাঁড়ানোর উপযুক্ত হয়েছে, তখনই কিন্তু আমরা মঞ্চে দাঁড়িয়েছি। কিন্তু এখন তো অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বিভিন্ন চ্যানেল, সহজেই যার যে পছন্দ, যে জায়গাটা পছন্দ, সহজেই সেটা দাঁড়িয়ে যেতে পারছে। আমাদের সময় কিন্তু এতটা সহজ ছিল না। এক বিটিভি ছাড়া আমাদের সময় আর কোনো চ্যানেল ছিল না। তো আমাদের জন্য অনেক কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। এখন তো খুবই সহজ, চাইলেই পারা যায়, এবং সেই ইচ্ছা, একাগ্রতা সেটা অবশ্যই তার ভিতরে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনুশীলন করতে হবে। আমি যাই করি না কেন, আমি থিয়েটার চর্চা করি, গান করি, নাচ করি, আবৃত্তি করি, যাই করি না কেন, কিন্তু আমাকে অনুশীলন করতে হবে। এবং অনুশীলন করে করেই একটা পর্যায়ে এসে যখন আমার মনে হবে যে না, আমি দর্শকের সামনে দাঁড়ানোর উপযুক্ত হয়েছি, তখনই হয়তো দর্শক আমাকে গ্রহণ করবে সেভাবে। আর নয়তো দর্শকের সামনে আমি দাঁড়ালাম, কিন্তু দর্শক আমাকে বেশি দিন মনে রাখবে না, ব্যাপারটা সেরকম। তো সেটা যদি আমাদের এই প্রজন্ম উপলব্ধি করতে পারে এবং সেই চর্চার মাধ্যমে সে যদি এগিয়ে আসতে পারে, তবেই একটা জায়গা তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায়ের আগে আমাদের দিগন্তের বার্তা 24.com এর পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দিগন্তের বার্তা 24.com-কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর এই প্ল্যাটফর্মটি আমাদের শিল্পীদের সাথে কথা বলার, শিল্পীদের যে সম্মান দেওয়ার যে উদ্যোগটা নিয়েছে, সেজন্যে আরও ধন্যবাদ। এই দিগন্তের বার্তা 24.com-এর যাত্রা দীর্ঘ হোক, আরও অনেক শিল্পী আমাদের সাথে যুক্ত হোক, তাদের মনের কথা বলুক, তাদের সবাই চিনুক, জানুক, এই আশাটুকু রাখি। এবং দিগন্তের বার্তা 24.com-এর শুভকামনা আশা করি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা বিদায় নেব দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডা থেকে। বিদায় নিচ্ছি আমি সাবিহা। দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিগন্তের বার্তা 24.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।